সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেস ফোন কলের নতুন মৌসুমে। আজকে আমাদের সাথে আছেন লুনা রুশদি, কথা সাহিত্যিক। এবং আজকের বিষয় নির্ধারণ করেছি আট জনমে এবং জুলাই বিপ্লবে বাংলাদেশি ডায়াসপোরা। আট জনমে নিয়ে একটু কথা বলি, শুরু করি। আট জনমে আমার সম্প্রতিকালে শেষ করা, সর্বশেষ শেষ করা উপন্যাস। আট জনমে নিয়ে আমি যদি ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিতে চাই, এই বইটি প্রকাশিত হয়েছে এই গত বইমেলায় 2024-এর ফেব্রুয়ারিতে। প্রকাশক প্রথমা। এবং অনেকটা বাংলাদেশি ডায়াসপোরার পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের যে স্মৃতিটা, যখন একজন লেখক বা একজন গল্প কথক, যিনি দেশ থেকে অনেক দূরে থাকেন, সেই দেশের স্মৃতিগুলোকে তিনি কিভাবে পরিভ্রমণ করেন, যে আজকের পর্বটি আমরা উৎসর্গ করতে চাই জুলাই বিপ্লবের সকল শহীদের প্রতি। আহ আট জনমে দিয়ে আলাপ শুরু করি। আট জনমে উপন্যাসটির এই উপন্যাসটি আপনি বলেছিলেন, আমার যতদূর মনে পড়ে, যে এটি একটি ভার্সন ছাপা হয়েছিল ঈদ সংখ্যায় এবং তারপরে একটি বই আকারে হলো। তো এই যে এই পরিভ্রমণটা একদম ঈদ সংখ্যার একদম শুরুর কনসেপ্টটা কিভাবে আসলো মাথায়, এবং আপনি একদম বই হয়ে বের হওয়া পর্যন্ত এই জার্নিটা নিয়ে ছোট্ট করে যদি একটু বলতেন। থ্যাংক ইউ মুক্তাদি। প্রথমে থ্যাংক ইউ, আপনি আমাকে ডাকছেন আপনার ইয়েস্টারডেস ফোন কলে। আর হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আমিও চাই জুলাই অগাস্টের জুলাই গণ অভ্যুত্থানের সবার জন্য এটা উৎসর্গ করতে। আমার হচ্ছে যেটা হয় যে আমার নর্মালি আমার মাথার ভিতরে কোনো না কোনো একটা গল্প চলতেই থাকে। তো আট জনমের চরিত্ররা সবসময় আমার ভিতরে ছিলই, মনে হয় অনেক দিন ধরে। আমার এরকম হয় যে আমার একটা উপন্যাস হয়তো আমি লেখা শুরু করছি মাত্র, কিন্তু ওটার চরিত্র বা তার কিছু সিন বা এগুলো আমার মনে আসতে থাকে হচ্ছে বছরের পর বছর, তারপরে হয়তো শুরু হলো। তো আট জনমেরটাও একটা মানে এরকম চরিত্রগুলো ছিল, কিন্তু ট্রিগার হয়েছে 2019 সালে। তখন ক্রাইস্ট চার্চের একটা মসজিদে হামলা হয়েছিল। ওখানে জুম্মার নামাজের সময় হামলা হয়েছে, ওখানে 51 জন মানুষ মারা গেছে ওটাতে। ওটা একটা বিশাল ইয়ে ছিল এবং ওইটার বেশ কিছু রেশ এসে পরে অস্ট্রেলিয়ার ইয়েতে পড়ছে। ওয়েস্টার্ন একটা ন্যারেটিভ আছে টেরোরিজম বা এগুলো নিয়ে, তো সেটার একদম অপোজিটের একটা জিনিস যে মুসলমানদের উপরে হামলা হয়েছে, এবং ওটাকে যখন নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার বললেন যে এটা একটা টেরর অ্যাটাক, ওই জিনিসটা পুরা ইয়েটাই ন্যারেটিভটাই চেঞ্জ করে দিল। তো ওই ওইটাকে ফোকাস রেখে আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম। এবং তারপরে আমার যেটা হয় যে আমি ধরেন একটা কিছু ভাবলাম, তারপরে আমি লেখা শুরু করলাম, দেন এটা হচ্ছে নিজের মতোই চলতে থাকে অনেক সময়, যে আমার ভিতরে যা যা ছিল অনেক কিছু দ্যাট জাস্ট রিসারফেসেস, বা আমার যে কোনো লেখায় একটা কনভারসেশন হয় অ্যাকচুয়ালি, যে আমি টকিং টু সামওয়ান, এই জিনিসটা হয়। এবং এরপর মানে সামওয়্যার কোনো না কোথাও ওখানে আমি থাকি। এটা একটা আমার লিমিটেশনও হতে পারে বা এটা আমার একটা ধরনও হতে পারে লেখার। সো এখানেও ধরেন আমার চিন্তাগুলো আছে বা আমার বেশ কিছু অনুভূতি আছে এরকম, বা লাইফের এক্সপিরিয়েন্স আছে। তো ওইটা তখন ওই যেটা আমি আপনাকে বলতেছিলাম, আপনাকে যখন আমি পড়তে দিলাম বইটা, তখন আমি বলছিলাম যেটা আমার খুব তাড়াহুড়া করে লেখা, কারণ আমার একটু যত্ন করে লিখতে চাইছিলাম। আর একটা মানুষের জার্নি, এটা আমি একটা 3-4 দিনের একটা সময়ের এর মধ্যে একটা মানুষ সে হচ্ছে রিকালেক্ট করতেছে তার অতীত, এবং এর মধ্যেই যে পলিটিক্যাল জার্নি আছে, পার্সোনাল জার্নি আছে, এই জিনিসটাই আনতে চাইছিলাম আর কি। এই আট জনমে মানে আসলে সবগুলো জীবন যেগুলো আসলে এখন আর সেখানে কোনো অ্যাক্সেস নাই, সেখানে আর ফেরত যাওয়া সম্ভব না। হুম। তো ওই যে ফেরত যাওয়া সম্ভব না, একটা সেন্স অফ লস আমি ফিল করেছি পুরো উপন্যাস জুড়ে। এই সেন্স অফ লসটা কিন্তু খুব ডিপ্রেসিং। আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা। আপনি এইটাকে কি খুব ডেলিবারেটলি আনলেন, নাকি এটা চলে আসলো এবং কোনো কন্ট্রোল থাকলো না, এরকম কিছু? সেন্স অফ লস যেটা আমার, আপনি যখন বলতেছেন তখন আমার মনে পড়তেছিল, আমি জানি না আপনি কি অ্যান এনরাইটের কিছু পড়ছেন কিনা। তো আমি একবার ওনার একটা সেমিনারে গেছিলাম। তো ওখানে উনি একটা কথা বলছে যে মানুষ যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো ভাবে ড্যামেজড, মানে এটা ড্যামেজ ছাড়া কোনো মানুষ নাই। এখন যে সেন্স অফ লসের যে একটা ইয়ে, আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমার ইনেট একটা, অ্যাজ এ পার্সনও এটা আমার ইয়ে, যে এটা ভিতরে
থাকে। এখন এটা আমি শুধু বিদেশে আছি বলেই না। জিনিসটা হচ্ছে যে মানে আমার মনে হয় যে একটা ধরেন আমি যেভাবে দেখি যে একটা মানুষ আমি যে যখন জন্মাইলাম তার মানে আমি আসলে মারা যাইতেছি। হ্যাঁ? মানে জন্মের ইয়ের থেকে। সো ওটা কিন্তু থাকেই। এখন আপনি যত আস্তে, আস্তে বড় হইতেছেন, যত ইয়ে করতেছেন প্রত্যেকটা আমাদের জীবনটা আসলে লসেরই। We keep losing things, হ্যাঁ? কিন্তু তারপরেও আমার যে জীবনের ১৩ টা বছর আমি দেশে কাটাইছি, ওটা কিন্তু আমার কাছে অনেক মানে that has formed me as a person এবং ওই দূরত্বটা কিন্তু আমি কখনোই ইয়ে করতে পারি না। যে এটা ক্লোজ করতে পারি না। যে ধরেন ওদের একটা কালচারাল কিছু বলল, একটা কোনো একটা হাসির কিছু বলল, আমার হচ্ছে পুরা ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করতে হয়। তো ওটা ওই যে 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এ ছিল না যে আমি একসাথে দৌড়ানোর জন্য আরো অনেক জোরে, জোরে দৌড়াতে হয়। যে মানে অন্যেরা যে স্পিডে দৌড়াচ্ছে আমার তার চেয়ে অনেক বেশি স্পিডে দৌড়ায় আমার সমান থাকতে হয়। খেই হারায় ফেলছি যে লসের জিনিসটা যে ওর তো হারাতে, হারাতেই আসতেছে এবং হারাতে, হারাতেই যাবে। সো আমার ওইটা যেমন আমি একটু ইন্টারাপ্ট করি, ওই যে মফিজ স্যারের ক্যারেক্টারটা বা হুম, হুম, হচ্ছে ঢাকার জীবন যেভাবে এখানে আহ, হুম, আমি রিভিজিট করা বলবো এক অর্থে, এবং হুম, এই রিভিজিট করার মধ্যে এক ধরনের, যেহেতু এই এই মফিজ স্যারের আবার এক ধরনের প্রেজেন্স পাওয়া যাচ্ছে জীবনে, হুম, এবং হুম, সেটা খুব মিস্টেরিয়াস। এটা তো খুব অদ্ভুত। আমি খুব এই ক্যারেক্টারের ভক্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি হুম, ক্যারেক্টারটাকে যেভাবে এক্সপোজ করছেন ধীরে ধীরে, হুম, ছোট্ট হুম, একটা টেক্সট, সেখান হুম, থেকে মনে হচ্ছে খুব মিস্টেরিয়াস কেউ। আমার প্রথমে মনে হচ্ছিল খুবই মাইনর একটা চরিত্র, নিশ্চয়ই হুম, হুম, রেলেভেন্স থাকবে না একটু পরে, যে কিন্তু দেখা গেলো ধীরে ধীরে হুম, সে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। এবং আমরা যে ডিস্টেন্সের কথা আপনি বলছেন, বা যে ডিস্টেন্সটা আমরা খুব ফিল করেছি, আমি জানি যে আপনার সাথে আমার তখন এমনিও কথা হয়েছে যে হুম, জুলাই বিপ্লবের সময়, বিশেষ করে জুলাইয়ের শেষ সময়টায়, যখন হুম, আহ 18 বা 19 তারিখের পরে যখন ইন্টারনেট থাকলো না, ব্ল্যাক আউটের ওই সময়টায়, হ্যাঁ, আমরা ওই দূরত্বটা তো দম প্রচন্ড, বন্ধ, হ্যাঁ, আহ, আমরা কি বলবো, একটা দম বন্ধ অনুভূতির মধ্যে দিয়ে অনুভব করি। তো আমি একটু ওই জায়গা থেকে পড়তে চাই। হ্যাঁ, আহ, হ্যাঁ, প্লিজ, হ্যাঁ, পরে আমি আমার ছোট্ট একটা মন্তব্য যোগ করে আমরা আমাদের পরের ইয়েতে চলে যাবো। হুম, স্যার মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নিতেন। সেই দিনও পরীক্ষার প্রশ্ন ঠিক করে আমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলেন লিখতে। আর এই সময়টা পড়ার মতন কোনো বই দিতে বলছিলেন। আমি সেই দিনই উপরতলার আপার কাছ থেকে বনফুলের জঙ্গল ধার করেছিলাম। সেটা সে রাতে পড়েই ফেরত দেওয়ার কথা, কারণ বইটা সেও আরেকজনের কাছ থেকে ধার করেছিল। 1 ঘন্টা ধরে আমি পরীক্ষা দিলাম। স্যার গভীর মনোযোগ দিয়ে বইটা পড়তে লাগলেন। সেদিন বিদায় নেওয়ার সময় বললেন, বইটা আমি সঙ্গে নিয়ে যাই, তোমাকে দিয়ে দেবো। আমি দিলাম না, কারণ আমি নিজেও পড়তে চাইছিলাম। কয়েকবার চাইলেন বইটা, আমি তবু দিলাম না। অগত্যা বিদায় নিয়ে চলে গেলেন। 10 মিনিট পরে কলিং বেলের শব্দে দরজা খুলে দিয়ে দেখি মফিজ স্যার দাঁড়িয়ে। আমি বেশ অবাক, জানতে চাইলাম কিছু ফেলে গেছেন কিনা। উনি আবার অনুরোধ করলেন, দাও না প্লিজ বইটা, আমি কালকে দিয়ে দেবো। খুব অদ্ভুত একটা জায়গায় থামছি। এই বই চাওয়ার জন্য আপনি আবার 3 তলায় আসছেন। আমার খুব মায়া হচ্ছিল। একবার ভেতরে গেলাম বইটা আনতে, কিন্তু অদ্ভুত একটা দোটানায় তখন আমি। স্যারকে দিলে আমার আর বইটা পড়া হবে না, কিন্তু আমিও খুব পড়তে চাই। শেষ পর্যন্ত আমার চাওয়াই জয়ী হলো। ফিরে এসে জানালাম যে বইটা আমি দিতে চাই না। মনে আছে তার চেহারাটা কেমন দুঃখী হয়ে গিয়েছিল তখন। একটা ক্লান্ত হাসি হেসে বললেন, আচ্ছা, অসুবিধা নাই। তারপর ফিরে যাচ্ছিলেন, আর আমি দরজায় দাঁড়িয়ে দেখছিলাম সাদা জিন্স পরা, ক্লান্ত পা প্রতি ধাপে ধাপে থেমে থেমে নামছে। খুব মায়া লাগছিল। ইচ্ছা হচ্ছিল আবার ডেকে ফিরাই, কিন্তু লজ্জাও লাগছিল। এই যে এই এইখানে ছোট ছোট কিছু কনভারসেশন আছে, কিন্তু এখানকার এই অংশটার মূল আকর্ষণ হচ্ছে এই বর্ণনাটা, যে লুক ব্যাক করার সময় আমি আসলে কোন পার্সপেক্টিভে বর্ণনা করছি। আমার কাছে মনে হয়েছে যে ওই সময় ঘটনাটা যদি ঘটে থাকে, হুম, ফিকশন তো সত্যিও হতে পারে, হুম। আবার অবাস্তবও হতে পারে, আমরা জানি না। ফিকশন ইজ অলওয়েজ মিস্টেরিয়াস। তো এটা যখন ঘটেছে, তখন তো আসলে এই তাবাসসুম তার নিজের পার্সপেক্টিভেই দেখেছে আসলে, হুম, এবং সেজন্য বইটা দেয়নি। কিন্তু এখন যখন সে লুক ব্যাক করছে, সে তো আসলে মফিজ স্যারের পার্সপেক্টিভে দেখার চেষ্টা করছে। মানে এনজয় করাও আছে আবার আমার যেটা হচ্ছে আমি খুবই ইমার্সড হই। আমার যেকোনো একটা লেখার সময় ওটা একটা আমার পুরা ট্রান্স এর মধ্যে চলে যায়। যে ওই সময়
আমি আসলে একটা মানে আমার যে একটা বাস্তব দুনিয়ায় হচ্ছে আমি চলতেছি ফিরতেছি, কিন্তু আমি আসলে সেখানে থাকি না। তো এটা আমার মনে হয় যে আসলে রিলিভ করা বা একটা এক্সপেরিয়েন্সের মধ্যে, যেমন এর মধ্যে অনেক কিছু সত্যি আছে, আবার অনেক কিছু ধরেন আমি মেড ইট আপ, কিন্তু ওই মেক আপ করাটাও হচ্ছে জিনিসটা আপনি নিজের বাইরের থেকে আরেকটা মানুষকে দেখতেছেন, একটা অনেক দূরের কোনো কিছু দেখতেছেন। ওই মুহূর্তটার মধ্যে ওই ডিসটেন্সটা কিন্তু আর থাকতেছে না। ওই মুহূর্তটার মধ্যে ইউ আর দেয়ার, এবং এটা একটা মানে সামগ্রিক একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন তখন। শুধু একটা সাইড না। এবং ওই দেখাটা হচ্ছে একটা আরেক রকম দেখা। মানে ধরেন যে আমি কিভাবে ডিসক্রাইব করব, যে আপনি সবখানে আছেন। আপনি ২ টা চরিত্রের মধ্যেই আছেন। আপনি পারিপার্শ্বিকে আছেন, সিঁড়িটার মধ্যে আছেন, আর ইউ আর এভরিওয়্যার। এবং এই যে থাকার ব্যাপারটা, এটা খুব মানে ইমানেন্স বলে মনে হ্যাঁ, হয় এটাকে, না? হ্যাঁ, বেশ হ্যাঁ। যে এটা মনে হয় যে মানে একদম খুবই অর্গানিক একটা জিনিস, একদম মানে রক্তের মধ্যে বইতে থাকে এই টাইপের। যেমন আপনার আর আমার গান নিয়ে অনেক আমাদেরই আছে, যে গানের সুর বা কোনো কিছু। সেইটা যেরকম একটা গানের সুরের মধ্যে যখন একদম ডুবে যাবেন আপনি বা গানের কথায়, তখন কিন্তু আমার যেটা মনে হয় যে এটা খুবই ফিজিক্যাল একটা এক্সপেরিয়েন্স, যে আমার একদম মনে হইতেছে আমার এটা আসলে সুরটা হচ্ছে আমার সারা শিরা উপশিরায় মানে বইতেছে, এবং আমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি ফিল করি। এই মুহূর্তগুলো এরকম যে আমার একদম মনে হয় যে আমার অস্তিত্বের ভিতরে এটা চলে আসতেছে, এবং আমি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অস্তিত্ব আলাদা করে বুঝতেছি, আবার একসাথেও বুঝতেছি। এবং এটা আসলে ভাষায় আমি ওভাবে প্রকাশ করার মতো জায়গায় থাকি না, যেভাবে আর্টিকুলেট করে যাবে বলবো। একটা হচ্ছে তখন দূরত্বটা আমি ফিল করছি। আমার মনে হচ্ছে যে আই ওয়ান্ট টু বি দেয়ার। ওখানে গিয়ে আমি থাকতে চাই এটা। কিন্তু আবার আরেকটা ইয়েতে হচ্ছে আমি মনে হচ্ছে আমার একটা পার্ট যেটা মরে গেছিল, আমার মনে হচ্ছিল যে আমি ডেড। ওই জায়গায় আমার কোনো ফিলিং নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই জায়গাটায় আমি বেঁচে উঠছি আবার। আর ওই যে আমি বলতেছিলাম আপনাকে যে গানগুলো আমরা যেভাবে ফিল করছি, মুক্তিযুদ্ধের গানগুলো, মানে মুক্তিযুদ্ধের সাথেও তো একটা ডিসটেন্স, যেটা হচ্ছে সময়ের দূরত্ব। প্লাস হচ্ছে আমরা তো মুক্তিযুদ্ধের যেই ইয়েটা নিয়ে আমরা মানে যুদ্ধে গেছি, আমরা তো কেউ যুদ্ধ দেখি নাই। কিন্তু যেরকম একটা ইমোশনের জায়গা থেকে, যেরকম একটা ডেডিকেশনের জায়গা থেকে মানুষ যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা। তো এখন দেখেন আবার একটা ইয়ে হচ্ছে, যেটাকে ইজ ইট 1971 নাকি 2024, দুইটা আবার আলাদা। এই যে বাইনারির ইয়ে করে যে চেষ্টা করা মানুষের মধ্যে ডিভাইড করা, জিনিসটা কিন্তু আবার এখন আবার আসতেছে। কিন্তু এটা কিন্তু ইদার অর না, এটা একটা আছে বলেই আরেকটা আমরা ফিল করছি ওইভাবে, বা ওই ফিলিংটা আসতেছে। তো ওই আম, ওই দিক দিয়ে আর কি আমার মনে হচ্ছে যে মানে একটা হচ্ছে আপনি আমার এই যে ১৩ বছর আমি দেশে ছিলাম ঠিকই আমার জন্মের, কিন্তু এটা হচ্ছে আমার এক্সিস্টেন্স এর ডিফাইন করে এটা। তারপরে আমি সারা জীবন যেখানে থাকি ইট ডাজন্ট ম্যাটার। তারপরে আমি মানে বাংলাদেশেরই, এটা আমি খুব বেশি করে ফিল করছি এই সময়। এবং আমাদের কিন্তু আবার বারবার হয়তো ফেরত যাইতে হবে। তো এই যে দুঃখের কাছে ফেরত যাওয়া বা হচ্ছে একটা গৌরবের কাছে ফেরত যাওয়া, এই ফেরত যাওয়া এবং ফেরত যাইতে না পারার মধ্যে একটা জায়গা আছে যে আপনি যাচ্ছেন, আপনি হয়তো গল্পটা বলছেন, আপনি হয়তো ছবিগুলো দেখছেন, আপনি হয়তো নিজে নিজে কোনো একটা গান বা কোনো একটা রেফারেন্স দিয়ে ওই সময়টাকে রিক্রিয়েট করার চেষ্টা করছেন সাইকোলজিক্যালি, কিন্তু সেখানে তো আর ফেরত যাওয়া গেল না কখনো। না। আহ, আমার কাছে মনে হয়েছে যে এই যে জুলাইয়ের এই 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 এইটা তো আমরা এখন লুক ব্যাক করছি, কিন্তু এই অল্প সময়ে কি আমাদের খুব ম্লান হয়ে গেল? এবং এইটা কি আসলে হওয়ার কথা ছিল? আমার কাছে মনে হয় যে আহ, এই 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 ম্লান করে ফেলাটাও কি আবার সেই পরিচয়বাদী রাজনীতি? এবং ওই যে আপনি আমরা যে এখানে খুব ভালোভাবে, যদিও আপনি বললেন যে 23 সালে 19 সালের ক্রাইস্ট চার্চে হামলা এবং হুম, হুম। নিউজিল্যান্ডের এই ঘটনাটাই মূল মূল উপজীব্য হয়ে ওঠে, কিন্তু আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু একদম 9/11 এসছে, এখানে 2001 এসছে। হুম, হুম, তো হুম, ওই যে খালিজবাদী ট্যাগ দেওয়া, এই হুম। রাজনীতি থেকে খুব দ্রুতই আমরা ফেরত যাচ্ছি, এবং এটাকে আমাদের ভয়ের বিষয়। এ- এটাকে একটা লুপ। এটা সত্যি আমার আমার তো এখন মনে হচ্ছে এটা ভয়ের বিষয়। কারণ এখনো যে যে জিনিসগুলো আমরা দেখতেছি বা অনেক কিছুই যেখানে
করা উচিত ছিল সেটা হইতেছে না, অনেক কিছু অনেক স্লো হচ্ছে এবং আমার কাছে মানে পুরা আমি তো সবসময় গান দিয়ে ইয়ে করি, এটা খুব ফানি ভাবে আমি ভাবতেছিলাম যে আপনি জানি না আপনি প্রসেনজিতের ওই গান শুনছেন কিনা, প্রসেনজিৎ ছিল আর কি ওটায়, পারি না সইতে না পারি কইতে তুমি কি কুয়াশা ধোয়া ধোয়া ধোয়া। এখন আমার পুরা এরকম লাগতেছে যে মানে কোথায় কি হচ্ছে আমি আসলে কিছুই বুঝতেছি না, হাতড়ায় হাতড়ায় দেখার চেষ্টা করতেছি যে আচ্ছা এটা কি এই জন্য হচ্ছে, এটা কি ওই জন্য এখনো অনেকে মারা যাচ্ছে, এখনো মারা যাচ্ছে যারা তখন আহত হয়েছিলেন তারা এখনো অনেকে মারা যাইতেছেন, অনেকে চিকিৎসা হচ্ছে না, অনেক কিছু হচ্ছে না। নো ওয়ানস টকিং অ্যাবাউট দ্যাট এনিমোর, বা খুবই মানে খুবই কম আসতেছে এগুলা এখন, বা এটার থেকে সরায় দিচ্ছে, মানে ন্যারেটিভটাই পুরো সরে যাচ্ছে ইয়েতে, মানে এটার উদ্দেশ্য কি হতে পারে, ওয়াই ইজ দিস হ্যাপেনিং, এবং এত চারপাশে এত কোলাহল এত কিছু, কিন্তু আমরা যেই জায়গাটার জন্য এটা হলো এবং এরকম হঠাৎ মানে আমার মনে হচ্ছে কি যে আমরা আসলে শোকটাই প্রসেস করতে পারি নাই এখনো, বা এইটার ঘটনাটার যে বিশালত্ব সেটাও কিন্তু আমরা প্রসেস করতে পারি নাই, কারণ এটা এত একটা মানে অবশ্যই এটা অনেক দিন ধরে বিল্ড আপ হচ্ছে তারপরে এটা একটা বার্স্ট করছে, কিন্তু যে তারপরে যে বিশালতাটা প্রসেস করা সেটা আমরা করতে পারিনি। এবং আমার মনে হয় যে এই ন্যারেটিভটা ওটার জন্যই আপনার যে ধরেন সম্মিলিত দুঃখ সকলের কথা বলতেছেন, যে যেখানে আমাদের সবার ইয়েটা নিয়ে থাকবে যে সবাই কোন কোন জায়গা থেকে ফিল করছি বা কি করছি, এগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো করা, বা গল্প বলা ইম্পর্টেন্ট। এইটা আমার কাছে মানে জুলাইয়ের এটা যখন ইটস ফ্রেশ ইন আওয়ার মাইন্ড এখন হয়েছে, এখনো অতটা ওইটা ধোয়াটে হয়ে যায় নাই, এই সময় আমাদের অনেক বেশি লেখা উচিত, এই সময় আমাদের অনেক বেশি বলা উচিত এটা নিয়ে, কারণ এই জিনিস কারণ আমরা দেখছি মুক্তিযুদ্ধ নিয়ে কি হয়েছে, আমরা দেখছি মানে 1971-এ যা যা হয়েছে তার চেয়ে তো এখন অনেক বেশি ডকুমেন্টেড, অনেক সবকিছু কিন্তু ডকুমেন্টেড, যে কোনো একটা মানে অভ্যুত্থানের পর এরকম একটা তো থাকে অ্যানার্কির সময়, এবং ওইটাই মনে হয় একটা প্রলং দিয়ে হচ্ছে এখন, যে মানুষের সবাই আনশিওর, এবং খুবই কষ্ট হয় যারা শহীদ হয়েছে তাদের জন্য, যারা এখনো হসপিটালে তাদের জন্য, মানে মনে হয় যে আমরা কি ভুলে যাইতেছি এর মধ্যে এই যে একটা মনে হচ্ছে গোলফিশের মতো মানুষ, এই জিনিসগুলোতে কষ্ট হয় আর কি। হ্যাঁ, এই যে দ্রুত ভুলে যাওয়া এবং একই সাথে আশাভঙ্গের কথা বললেন, এবং হুম এইখানে আমি বলবো যে আমরা আসলে এত অল্প সময় আমরা এত তরঙ্গের মতো অনুভূতির মধ্যে দিয়ে গেছি, খুব আপস এন্ড ডাউনস। হুম এরপরে তো আমরা কিছুদিন খুবই খুবই আশায় এবং হুম নানান স্বপ্ন দেখা শুরু করলাম, এবং হঠাৎ করে মনে হচ্ছে যে খুব দ্রুত এখন স্বপ্ন দেখতে আবার ভয় লাগছে। মানে হুম যেই সাহস থেকে আমরা বিপ্লবটা হলো দেখলাম, যেই সাহস থেকে সবাই হুম রাস্তায় নেমে আসলো, সেই সাহসটাও মনে হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হুম তারপরেও এটার খুবই আউটবার্স্টটা হয়েছে হচ্ছে আহ খুব খুব হঠাৎ হঠাৎ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ এবং সেটা কি আমাদের এক ধরনের খুব একটা একটা ঘোর তৈরি করে দিয়ে গেল, যে এই ঘোর থেকে আমরা বের হতে পারছি না, নাকি হুম আসলে সেই ঘোরটা অনেক দ্রুত কেটে গেল? আমি আসলে খুব দ্বিধার মধ্যে আছি, এক এক সময় এক একটা মনে হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু আসলে আশাভঙ্গ হচ্ছে এবং হতাশা কাজ করছে। এই গল্পগুলো রিপ্লেস করার জন্য আরো নানান রকম ন্যারেটিভ মানুষ তৈরি করছে, নানান রকম প্রোপাগান্ডা তৈরি হচ্ছে। হুম আহ, তো এই গল্প যখন আমরা বলি বা রিক্রিয়েট করি বা রিকালেক্ট করি, তখন আসলে আমরা আহ স্মৃতি যখন কালেকটিভ হয়, তখন সেটা আসলে কি ধরনের জটিলতা তৈরি করে বলে আপনার মনে হয়? যে ব্যক্তিগত কোনো গল্প, ব্যক্তিগত কোনো স্মৃতিকে ন্যারেট করা যত সহজ, হুম হুম। কালেকটিভ স্মৃতিকে ন্যারেট করা কি ততখানি সহজ? না, আহ কারণ এটা তো মানে কালেকটিভ স্মৃতি মানে ব্যক্তিগত, আমি জানি না আপনি কি জুলিয়ান বার্নসের ইয়েটা পড়ছেন, সেন্স অফ অ্যান এন্ডিং, ওইটা কিন্তু পুরা স্মৃতির মানে শুরুতেই আহ, থাকে হচ্ছে যে ও ৫-৬টা লাইন ইয়ে করে, ৫-৬টা দৃশ্যের স্মৃতি। হ্যাঁ, তারপরে জিনিসটা মানে ওর স্মৃতিতে যেরকম করে আছে ঘটনাটা, একদম শেষে গিয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি ঘটনাটা খুবই অন্যরকম। বাট হি রিমেম্বার্ড ইট অ্যাজ সামথিং, মানে তার কাছে অনেক কিছু সে আসলে মনেই রাখে নাই। হ্যাঁ? ওই স্মৃতির জায়গাটায় সে ইয়ে করে, এবং উনার লেখা বিভিন্ন লেখারই স্মৃতি নিয়ে কাজ আছে, যে মানে মানুষের স্মৃতিটা আসলে কতটা রিলায়েবল, বা কতটা আমরা কোন জায়গাটা আমরা মনে রাখি, কোনখানে আমরা ফোকাস করি। হ্যাঁ? এখন
আমি যখন পার্সোনাল একটা গল্প বলতেছি, পার্সোনাল স্মৃতি থেকে, বা আমার যখন একটা পার্সপেক্টিভের স্মৃতি আমি ইয়ে করতেছি, তখন তো আমাকে ওইটা চ্যালেঞ্জ করার কেউ নাই। কারণ আমি যেটা ভাবতেছি, আমি যেটা মনে রাখছি, আমি সেভাবে বলবো। যখন আমি কালেকটিভ স্মৃতি বলতেছি, তখন আমার যেটা যেভাবে মনে আছে, আরেকটা মানুষের ঘটনাটা আরেকভাবে মনে আছে। সে হয়তো আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখছে। সে হয়তো অন্য একটা জিনিস দেখছে ওই সময়টায়, যেটা আমি দেখি নাই। তো এইটা হচ্ছে একই সাথে এটা যেহেতু লিনিয়ার না, ধরেন আপনি যত বেশি মানুষের স্মৃতি তত বেশি এটার ভ্যারিয়েন্সেস থাকবে, এবং তত বেশি এটার ডেনসিটি থাকবে বেশি। কারণ তখন হচ্ছে আপনি সমস্ত মানে এই কালেকটিভ ইয়েটা মিলায়ে ইউ ক্যান রিচ মানে একটা সাম সর্ট অফ একটা ট্রুথে পৌঁছানো যাবে। কারণ হচ্ছে সবার আলাদা আলাদা ভার্সনের মধ্যে কোথাও একখানে একটা যোগাযোগ থাকবে, একটা ইয়ে থাকবে, উই নিড টু রিচ দ্যাট পয়েন্ট। যেটা আমি জানি না ৭১-এর দিনগুলিতে আহ জাহানারা ইমামের ডায়েরির মধ্যে একটা জায়গায় ছিল যে মানে কোনো সংবাদপত্রেই তো সত্যি কথা বলে না। সো মানে সবাই হচ্ছে রাগঢাক করে বলতেছে বা অন্য একটা ভাবে বলতেছে। তো ওনারা হচ্ছে এটা ওদের একটা কাজ ছিল যে ওরা প্রত্যেক দিনের সবগুলা নিউজ পেপার পড়তো। পড়ার পরে দে উড কাম টু মানে দে উড মেক আপ দেয়ার ওন স্টোরি অ্যাবাউট ইট, যে আচ্ছা তাহলে বোধহয় এরকম হচ্ছে। মানে এই যে জিনিসটা যে এতগুলা, এটা তো একটা কালেকটিভ ভিউ ইয়ে করে আপনি তারপরে ইউ আর মেকিং আপ যে আচ্ছা এই জায়গায় গ্যাপ গুলা, সেটা একটা নিজের সেন্স দিয়ে আমি মেক করা। তো আমার মনে হয় কালেকটিভ রিকালেকশনটাও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ ওটা তখন নট এ ইজি থিং, ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং যে আমি মানে সবার এক একজন এক এক রকম করে বলবে, এক একটা ইয়ে করবে। কিন্তু প্রত্যেকটা পার্সপেক্টিভ থাকাটাই ভালো। থাকলে যতগুলো পার্সপেক্টিভ থাকবে আপনি তত বেশি আপনার মানে এখনকার সময়ের ইয়েটা ধরতে পারবে না। তো আমার কাছে ওই জায়গাটা থেকে মনে হয় যে কালেকটিভ মেমোরি বা রিকালেকশনটা খুব ইম্পর্টেন্ট, এবং নট অ্যান ইজি থিং টু ডু, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় এটা সত্যে পৌঁছানোর জন্য এটা অনেক ভালো একটা টুল আর কি, যে অতীত থেকে অতীত যদি দেখতে চাই। যে আট জনমে উপন্যাসে আপনি যে যেই হুম, গল্পটা বলেছেন সেই গল্পটা একই সাথে বাংলাদেশেরও গল্প, আবার এটা অস্ট্রেলিয়ারও গল্প, এবং হুম, ব্যাকগ্রাউন্ডে তো আরো বিশ্বের অনেক রাজনৈতিক ঘটনার প্রবাহ এখানে। হুম। আপনার কাছে কি মনে হয় যে এই সময় বসে বাংলাদেশি ডায়াসপোরার কথা সাহিত্য নিয়ে আপনি কতখানি আশাবাদী? এটা একটা টিপিক্যালি ডায়াসপোরাকে একটা আলাদা করে মানে ইয়ে করা হয়, হ্যাঁ? যে এটা ডায়াসপোরা, এরা হচ্ছে বাংলাদেশে থাকে না, অন্য দেশে থাকে। সো এটা একটা সাইড লাইনে রাখা হয় এটাকে। কিন্তু আমার মনে হয় এই সময় বসে আসলে এই ডিফারেন্সিয়েশন করার আসলে কোনো জায়গা নাই। কারণ হচ্ছে সবকিছুতেই কিন্তু মানুষ কানেক্টেড। যেটা ধরেন মানে এখানে আমার যোগাযোগটাই এরকম এখন, এটা আপনি যেকোনো জায়গায় বসে আপনি যেকোনো কিছু বলতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। আমাদের যা কিছু ইনফরমেশন, যা কিছুই হচ্ছে ওটা কিন্তু সারা দুনিয়া থেকে আপনি কালেক্ট করতে পারতেছেন। এবং আমার কাছে মনে হয় যে এই যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে প্রথমে গ্যাপটা ওভারকাম করা উচিত। মানে ডায়াসপোরা লেখক আর বাংলাদেশে থাকতেছে প্রবাসী আর স্বদেশী লেখকের মধ্যে কোনো ডিফারেন্স থাকা উচিত না। এবং এই পার্সপেক্টিভ গুলা বরং এক একটা দেশের থেকে যখন মানুষ লিখবে, তারা তখন পুরা দুনিয়াটাই নিয়েই আনতেছে, তাদের সমস্ত কালচার, তাদের সংস্কৃতি সবকিছু নিয়ে বলতেছে। এবং এটা হচ্ছে এটা একটা মানে আমাদের সংস্কৃতিটাই এনরিচ হবে ওটাতে, যে আমরা শুধুমাত্র একটা একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেট না করে উই আর ব্রিংিং দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে। এবং সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের ডেভেলপমেন্টের জন্য। এবং আমার মনে হয় এটা খুবই সম্ভব যে মানে পুরা ইয়েটাই ভেঙে দেয়া, বিভেদটা ভেঙে দেয়া, এবং মানে সবাই বাংলাদেশি লেখক, বা ধরেন আমি বাংলাদেশি অস্ট্রেলিয়ান লেখক, একজন আমেরিকা লেখে, সে বাংলাদেশি আমেরিকান লেখক, কিন্তু ডায়াসপোরা ইয়ে করে যেটাকে সাইড লাইনে রাখা হয়, এই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যেটা এখন আর মানে হয়তো এক সময় হয়তো এরকম ছিল, যে কারণ তাদের হয়তো ওই জিনিসটা অত যোগাযোগটা বা কমিউনিকেশনটা ছিল না তখন। এখন তো সেটাই না। যেমন আমি আমি তো মনে হয় অর্ধেকের বেশি আমি দেশেই থাকি। কারণ আমার ফেসবুকে যদি দেখেন, ফেসবুক অ্যাক্টিভিটি বা সোশ্যাল মিডিয়ার মানে আমি কিন্তু সবই জানতেছি কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে। এরকম তো সবাই তাই জানে। আপনিও জানতেছেন, বা একটা অংশ তো আমরা সবসময় থাকতেছি সেখানে। সো এইটা এইটা এই ডিসটেন্সটার আসলে
মানে এটা আমার মনে হয় মানুষের মানসিক ডিসটেন্স এখনো। এটা আসলে রিয়েলিটিতে নাই এবং ওটা না রাখা উচিত। এই ইয়েটা থাকা উচিত আমাদের মানে মেইনস্ট্রিমেই যেকোনো লেখককেই আনা উচিত। এবং সবসময় আমাকে যখন বলা হয় যে আপনি কিভাবে আইডেন্টিফাই করেন? আমি সবসময় বলি যে আমি প্রবাসী লেখক হিসাবে আইডেন্টিফাই করি না। আমি বাংলাদেশী লেখক সেটাই। ধন্যবাদ। আমরা সব পর্ব শেষ করি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, যে এখন কি লিখছেন বা কি পড়ছেন বা কি দেখছেন। আপনার কোনো কোনো সিনেমা সিরিজ দেখছেন, কোনো বই পড়ছেন, বা নতুন কোনো লেখা হাতে নিয়েছেন কিনা, এইটা আমাদের সাথে একটু শেয়ার করলেন। আমি আহ, এখন একটা নন ফিকশন লিখতেছি, ওটা জুলাই নিয়ে। বেসিক্যালি এটা ডায়েরির মতো। তো চেষ্টা করতেছি যে এটা আমি মানে যত তাড়াতাড়ি লেখা সম্ভব যাতে আমি ফেব্রুয়ারির জন্য এটা মানে কনসিডার করতে পারি পাবলিকেশনের। কিন্তু মোটামুটি ওটার মধ্যে আমি ইমার্সড আছি। আর যেকোনো যা কিছু আমি পড়তেছি সব রিলেটেড। যে ধরেন আমি বাংলাদেশের হিস্ট্রিটা পড়ার চেষ্টা করতেছি বা এরকম এই জিনিসগুলো পড়তেছি এখন। আম আর সিরিজ দেখা শুরু করছি আপনি আমাকে 'গেম অফ থ্রোনস' দেখতে বলছিলেন এবং আপনি বলছিলেন যে মানে জুলাই অভ্যুত্থানের সাথে এটার মানে I need to watch this এবং আবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে আমি খুব হুম, ভালো রিলেট করে এটাকে হুম, মানে হুম। আলাপ করা সম্ভব মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, সো ওটা এখন আমি দেখা শুরু করছি। দেখা যাক কত তাড়াতাড়ি ইয়ে করি। তো এটাই। থ্যাংক খুবই ভালো লাগলো আলাপ করে। আমাদের আরো আলাপ সম্ভব, এবং আমি বইবাহিক বইটার জন্য অপেক্ষায় আছি। তো আপনার নন ফিকশন লেখাটার অপেক্ষায় থাকলাম। ভালো থ্যাংক থাকবেন। আপনিও আবার কথা ভালো হবে। থাকবেন। হ্যাঁ, কথা হবে।